দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। ঈদ কেমন কাটলো? কাটলো যেমন সবসময় কাটে। আপনি একটু যোগ করছিলেন একটু আগে যে এবার বেশ ছুটি। হ্যাঁ, লম্বা ছুটি আর কি। মানে কি যোগটা ছিল? লম্বা ছুটি, এটা আমার যেটা ধারণা, এটা একটা মজা করে আর কি। আচ্ছা, অনেকেই অনেকের সাথে আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা। এবং ছুটির মধ্যে মানুষ শান্তিতে বাড়ি গেছে, ঢাকায় ফিরছে। এটা তো অনেক আনন্দ, অনেক আনন্দ। সাধারণত কোনো ছুটিতে এত লম্বা সময় পাওয়া যায় না। এবং আমার মনে হয় যে এবার যাত্রাপথে যে নির্বিঘ্ন, এটা একটা বড় কারণ। এবং আমি অনেক বছর ধরে এগুলো নিয়ে কাজ করি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ছুটিটা যত লম্বা হয় তত মানুষের স্বস্তির সাথে আসা যাওয়া করতে পারে। আর ওই যেটা আপনাকে বলছিলাম যে লোকজন দুষ্টামি করে বলছে যে এত লম্বা ছুটি, অফিসে গিয়ে বসকে চেনা যাচ্ছে না, যে কোথায় যেন আপনাকে, মানে এবার একটা স্বস্তির জায়গা ছিল সব। অনেক ধন্যবাদ। আমরা একটু পত্রপত্রিকায় কি শিরোনাম একটু পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে বাংলাদেশ। 50 অঙ্গরাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ, অভিমত ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। দৈনিক সমকাল, ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃমৃত্যুর ঝুঁকি, জামিন নাকচ, আওয়ামী লীগপন্থী 61 আইনজীবী কারাগারে। দৈনিক যুগান্তর, যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনূস, বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল। কালের কণ্ঠের শিরোনাম, ক্রয়াদেশ নিয়ে সংখ্যা উদ্বেগ, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতি ব্যাহত করছে। আজ বিনিয়োগ সম্মেলন শুরু, সম্ভাবনার খোঁজে 40 দেশের উদ্যোক্তারা এখন বাংলাদেশে। বাংলাদেশ প্রতিদিন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশের অর্থনীতি স্থিতিশীল, সন্তোষ IMF-এর। মানব জমিনের শিরোনাম, স্বস্তির ঈদযাত্রায় দুর্ঘটনায় ক্ষত, নির্বাচন প্রশ্নে যে কৌশলে হাঁটছে বিএনপি, ফের প্রশ্নের মুখে টিউলিপ। আমার দেশ, উদীচী ছায়ানটে উপেক্ষিত বাঙালি মুসলিম সংস্কৃতি, ঈদের মাসে রেকর্ড $329 কোটি রেমিট্যান্স। দেশ রূপান্তর, বুঝে শুনে পা বাড়াবে এনসিপি, ট্রাম্প প্রশাসনকে চিঠি 2-1 দিনের মধ্যেই, বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক। দৈনিক দিনকাল, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা। কালবেলার শিরোনাম, শেখ পরিবারের বন্ধনার 21,000 বই কেনা হয় 1 বছরেই, 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে সরকার। রূপালী বাংলাদেশ, ডিএসসিসিতে লুটপাট 883 কোটি টাকা, অর্থনীতির অগ্রগতিতেও এনবিআর স্থির। খবরের কাগজ, 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি, যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ইনকিলাবের শিরোনাম, বাংলাদেশে লাখো কোটির মার্কিন বাজার, কর্মব্যস্ত অফিস পাড়া। দৈনিক জনকণ্ঠ, শুল্ক কার্যকর না করতে 3 মাস সময় চাইবে ঢাকা, ঈদের মাসে রেকর্ড $329 কোটি রেমিট্যান্স। সময়ের আলো, বিনিয়োগে স্রোত বাড়ানোর আশা, চেনারূপে ফিরছে রাজধানী। চেনারূপে ফিরছে রাজধানী মানে দুই ধরনের ছিল। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছিলেন যে মানুষগুলো গেছে আর না ফেরে, জন্য টাকা ভালো থাকুক, কিন্তু যখন ফিরে আসে তখনই কিন্তু আনন্দের স্বস্তি। পত্রপত্রিকার শিরোনাম পড়ছিলাম এবং ভাবছিলাম যে একই সাথে 50 অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, বিশেষ করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ যে শুল্ক আরোপের, এবং আমাদের দেশে গতকাল যেভাবে সরকারিভাবে তড়িঘড়িভাবে বোঝানো হলো যে যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ, এবং এখানে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কি কি পরিকল্পনা নিচ্ছে তা উল্লেখ থাকবে চিঠিতে, এবং ট্রাম্পের শুল্ক আরোপ 3 মাস স্থগিত করার অনুরোধ জানানোর পরামর্শ ব্যবসায়ীদের, এবং ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত হওয়ার সম্ভাবনা নেই বলেছেন বাণিজ্য উপদেষ্টা। এই জায়গাতে আমার একটা প্রশ্ন, যে এই কথাটা যদি আবার হয় ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত হওয়ার সম্ভাবনা নেই, বাণিজ্য উপদেষ্টা বলেছেন, তাহলে এই যে চিঠি, আমি একটু বোঝার জন্য আর কি।
আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এই খবরগুলো যখন আমরা দেখি তখন আমরাও বিভ্রান্ত হই, আচ্ছা, এবং কখনো কখনো নিজেদেরকে খুব বোকা মনে হয়, আবার কখনো কখনো মনে হয় যে আমাদেরকে রাষ্ট্র সরকার আমাদেরকে বোকা আপনার কি মনে হয় না, আমি একটু জাস্ট বোঝার জন্য, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল প্রেস কনফারেন্সে যেভাবে বললেন আর কি, আমার তার জেস্টার দেখে মনে হলো চিঠি দেওয়া মাত্র সব ঠিক হয়ে যাবে। আমি ওই জায়গাটায় আসি। একই প্রেস কনফারেন্সে বসে একদিকে বলছেন যে এর ভেতর থেকে আমরা লাভবান হব, আচ্ছা, ওই একই প্রেস কনফারেন্সে বলছেন যে প্রধান উপদেষ্টা 2 দিনের মধ্যে 2টো চিঠি দেবেন। এর ভেতর থেকে যে স্ববিরোধিতাটা আছে, ওনার মাথায় এই জিনিসটা ঢুকতে না পারে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হই। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই ধরনের লাগামহীন কথাবার্তা যারা অনেক দিন ধরে বলছেন এবং মানুষের কাছে ক্রমশই প্রধান উপদেষ্টার প্রেস উইংটাকে ঠাট্টা মশকরার জায়গায় নিয়ে যাচ্ছেন, তারা অনুধাবন করতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের মতন অনেকেই এই বিষয়গুলো একটা বিনোদনের জায়গায় নিয়ে গেছেন। আমরা নিশ্চয়ই, কিন্তু এইটা তো বোধহয়, এটা তো ঠিক যে সরকারিভাবে খুব দ্রুত যে একটা সিদ্ধান্তের জায়গা, অবশ্যই এইটা কিন্তু একটা আশা জায়গা, ইন্টারন্যাশনালি এর যে ইম্প্যাক্টটা আছে, আমাদের বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে সিপিডির রিয়াকশনটা আমি সঙ্গে সঙ্গেই দেখেছি। আমি অপেক্ষা করছিলাম যে এই বিষয়টা একটু বোঝার জন্য, এবং এই ধরনের আরো বেশ কয়েকজন, ডক্টর জাহিদ হোসেন অনেক দিন ধরে কাজ করছেন সহ ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইকোনমিস্ট যারা ট্রেড নিয়ে কাজ করে, প্রত্যেকেই বলছেন এর একটা অনিবার্য অভিঘাত আছে। কিন্তু আমি আমার জায়গা থেকে আমার এই বিষয়গুলো পুঁথিগত কোনো জ্ঞান না থাকার পর, গবেষণা না থাকার পরেও আমি এসে প্রত্যেকটি জায়গায় মাতব্বরি করছি এবং এই প্রশ্নগুলো তোলার সুযোগ করে দিচ্ছি। এই কাজগুলো করতে গিয়ে আপনার সংসার পরিচালনা করা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া আর রাষ্ট্র পরিচালনার এই কাজগুলোর সাথে যুক্ত থাকা এক না। আপনি রাষ্ট্রকে নিয়ে, আপনি মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করতে পারেন না। এই যে ঘটনাগুলো ঘটছে আমি দেখতে পাচ্ছি, মানুষকে আপনি একেবারে ওই রাম ছাগল মনে করেন নাকি গিনিপিগ মনে করেন। আপনি একই জায়গায় এই প্রশ্নটা আমি জানি না যে কেন তোলা হলো না, যে যেখানে কোনো চিন্তার কিছু নেই আমি লাভবান হব এই কথাটি আপনি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? সারা পৃথিবী তো এই কথাটা বলার কারণে আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে ফাইটগুলো করেন, এই বাণিজ্য নিয়ে কাজ যারা করেন, তাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, তার প্রিপারেশনের ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি হতে পারে। আপনি না জেনে না বুঝে কেন এই ধরনের মুখরোচক গল্পগুলো বাজারে নিয়ে আসেন? একই সঙ্গে যখন শিরোনাম হচ্ছে 50 অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, তা ট্রাম্প সরকার মানে যে বর্তমান সরকার, তারা কি তাদের বিক্ষোভ থামাতে ব্যস্ত থাকবে নাকি বাংলাদেশের চিঠি? এই জায়গাটায় আপনার কতগুলো কৌশল নিতে হবে। আমাদের পজিটিভ যে কতগুলো সম্ভাবনার জায়গা আছে, আপনি যেভাবে নিশ্চিত হচ্ছেন, বলে দিচ্ছেন, আপনি একজন চিকিৎসক, আপনার কাছে আমি যাওয়ার পরে আপনি যদি বলেন যে আপনার শরীরে কোনো রোগ নাই অথচ আমি মরণ ব্যাধিতে আক্রান্ত, আপনি আমার উপকার করছেন না, আপনি আপনার ক্ষতি করছেন। কিন্তু আপনি একজন চিকিৎসক হিসাবে যদি বলেন যে না, আপনার কতগুলো প্রবলেম আছে, আমরা চেষ্টা করব, স্বপ্নটা দেখান, হ্যাঁ স্বপ্নটা দেখান, আপনার উপকারও হতে পারে ক্ষতিও হতে পারে। আমি যেটা দেখি, আমাদের যে প্রতিবেশী যে দেশগুলো যাদের সাথে আমরা কম্পিটিশনটা করতে হয়, এক্ষেত্রে আমার একটু সমস্যাটা দেখা যায়, কারণ শুল্কর হারটা তাদের তুলনায় আমাদের এখানে বেশি। আবার গ্লোবালি যাদের সাথে আমরা কম্পিটিশনটা করি, বিশেষ করে পোশাক খাত নিয়ে, ভিয়েতনাম, লাওস সহ এই যে দেশগুলো, তাদের, শ্রীলঙ্কা, তাদের শুল্ক হার আমাদের থেকে অনেক বেশি। সম্ভাবনার জায়গা হচ্ছে এটা। এইটাকে কিভাবে আপনি পজিটিভলি কাজে লাগাবেন, ব্যালেন্সটা করবেন, আপনার নজরটা দেখা উচিত সেই জায়গায়। আপনার বলা উচিত যে এই জায়গায় আমি সর্বজান্তা, এটা আপনারা ভাববেন না, কিন্তু আমরা যেটা দেখাতে চাই আমার থেকে বেশি কেউ জানেন না। এই যে গত কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি, ভাই আপনি মিডিয়ার লোক, আপনি মিডিয়া নিয়ে থাকেন, আপনার ইকোনমিক্স, আপনার হেলথ, আপনার প্রত্যেকটা জায়গায় নাক গলাতে হবে কেন? এবং এইভাবে বিভ্রান্ত আপনি কেন করবেন? আমি মনে করি যে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। আমি সব থেকে ইতিবাচক দিকটা কি মনে করি জানেন? প্রধান উপদেষ্টা কথা বলবেন আমেরিকার প্রশাসনের সাথে, আমি এটাকে খুবই ইতিবাচকভাবে দেখি।
কারণ স্বস্তির জায়গা, কারণ তার কতগুলো পার্সোনাল কানেকশন আছে। অবশ্যই তিনি কনভিন্স করার চেষ্টা করবেন, পারবেন কতটুকু জানি না, কিন্তু তার যে পার্সোনাল কানেকশনগুলো, আপনার কতগুলো জিনিসকে আপনি ইতিবাচকভাবে দেখতে হবে। আপনি অন্তত এই কথাটুকু বলেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ব্যক্তিগতভাবে কথা বলবেন, যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যায় আমরা চেষ্টা করছি। আপনি বলে দিচ্ছেন এটা ভয়ের কিছু নাই, এটা আমাদের উপকার হবে, এর ভেতর থেকে আমরা লাভবান হব। কালকে যদি জিজ্ঞেস করে যে আপনি এই যে জিনিসগুলো বলেছিলেন, আপনি একটা একটা করে, আচ্ছা আমেরিকা যদি বলে, এখানে তো আমেরিকার যে রাষ্ট্রদূত আছেন তিনি তো মিডিয়ার এই নিউজগুলো দেখছেন, তিনি যদি বলেন যে কেন আমাদের কাছে কথা বলতে এসেছেন, গতকালকে গিয়েছিল, আপনাদের তো এটার ভেতর থেকে লাভবান হবেন, আপনাদের প্রেস উইং তো বলে দিয়েছে, সুতরাং আমাদের কাছে তো এটা তাহলে অসুবিধা কি? সেই কারণে আপনার দায়িত্ব কতটুকু যাওয়া উচিত এটা ভাবা উচিত আপনাকে। মানে কথা বলবার ক্ষেত্রেও মানে নানা ধরনের একই কথার নানা ধরনের মিনিং হয়, সেই বিষয়টি বোধ করি আমাদের একটু ভাবা দরকার। একটু রাজনীতি নিয়ে কথা বলি। মানে আমার মনে হয় একসাথে এত আইনজীবী কারাগারে নেওয়া এটাই বোধহয় প্রথম ঘটলো নাকি? এটি প্রথম ঘটনা। জামিন নাকচ 61 আওয়ামীপন্থী আইনজীবী কারাগারে, এটা প্রথম ঘটনা। এবং আমার ধারণা যে এই জায়গাটায় আইনের চোখে কোনো অপরাধী ছোট না, কিন্তু আমাদের এখানে যে মামলাগুলো করা হচ্ছে নানা সময়, গত 3 দিন আগে একটা মামলা করা হয়েছে 9 সাংবাদিকের বিরুদ্ধে, এবং তারা সব বিভিন্ন হাউসের সিনিয়র জায়গায়। এটা গত আগস্টের একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। তো বোঝা যায় যে একটা হত্যা প্রচেষ্টা মামলায় আপনি যখন 700-800 মানুষকে আসামি করেন, তার পেছনে একটা মেরিটটা নিয়ে। সুতরাং আমাদের সমাজে আমরা যেমনিভাবে প্রত্যেকটা অপরাধের বিচার যেমন নিশ্চিত করব, কিন্তু একই সঙ্গে কোনো ঘটনা যাতে রাজনৈতিকভাবে আপনার কোনো পক্ষকে আপনি এর ভেতর থেকে প্রেসারে ফেলার জন্য সেটা যেন না হয়, এবং এই ঘটনাগুলো সমাজের মধ্যে যেমন অস্থিরতা তৈরি করে, প্রতিশোধের একটা জায়গাও তৈরি করে, এটা আপনার মনে রাখা দরকার। অবশ্যই। আসলে ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃ মৃত্যুর ঝুঁকি, আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং এখানে দৈনিক সমকালের যে রিপোর্ট হয়েছে সেখানে বলা হচ্ছে সারা দেশে কেন্দ্রের সংখ্যা 4,562, বিনামূল্যে 28 ধরনের ওষুধ সরবরাহ বন্ধ, জরুরি পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে না, এবং উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রস্তাব। তাহলে আসলে অবস্থাটা কি? ওই একটা বিজ্ঞাপন শুনেছিলাম, টিনের বিজ্ঞাপন, যে সবকিছু খালি ঢেউটিনের, সবকিছু খালি আনন্দ আর আনন্দ। সোশ্যাল মিডিয়া খুললে দেখি সবকিছু খালি আনন্দ আর আনন্দ, কিন্তু প্রিন্ট মিডিয়া বা অন্যান্য জায়গায়। সোশ্যাল মিডিয়ার কথা বললেন, ব্যক্তিগতভাবে আমি সোশ্যাল মিডিয়ায় এখন একটু ঢোকা কম দেখছি, মানে এত কনফিউজ হতে হয় যে কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যা মিলিয়ে মাথা খারাপ হয়ে যায়। আপনাকে অপেক্ষা করতে হবে, একটা নিউজ শোনার পর আপনাকে ধরে রাখতে হবে যে 3 ঘন্টা পরে ওই পত্রিকার পক্ষ থেকে বলা হবে যে এটি ভুয়া, আমরা এটা সংবাদটা দেইনি। না, পত্রিকা দিল না, কিন্তু এখন তো সবাই সাংবাদিক। এই একটু আগে দেখলাম প্রথম আলোর নামে একটা কার্ড ছাড়া হয়েছে, একেবারে বিভ্রান্তিকর, এবং যিনি শেয়ার করেছেন আমি তাকে ইনবক্সে জানালাম যে ভাই এটা সম্ভবত ভুয়া, তো উনি বিভ্রান্ত হলেন আর কি। তো প্রতিদিন এই ঘটনাগুলো ঘটে। আমি আইন শৃঙ্খলা অন্যান্য জায়গায় যেটি আপনি বলছেন যে সরকারের স্বাস্থ্যক্ষেত্রে আমাদের এখনো স্বাস্থ্য ব্যবস্থাটা বেহাল। আমরা এখন পর্যন্ত আমাদের স্টেট পলিসি যেটা স্বাস্থ্য, এখানে গণমুখী স্বাস্থ্যের বিপরীতে আমাদের এখানে ধনমুখী স্বাস্থ্য পলিসি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধনমুখী, যার টাকা আছে সে চিকিৎসা পাবে, যার টাকা নেই সে চিকিৎসা পাবে না। অথচ হওয়ার কথা ছিল উল্টা। আপনি গত 53-54 বছরে আমাদের এখানে যারা ক্ষমতা এসেছেন বসেছেন, তারা কিন্তু প্রচুর তাদের সফলতার গল্প বলেন বিভিন্ন সেক্টর নিয়ে, কিন্তু খেয়াল করে দেখবেন তারা যখন মাথার ব্যথা, কানের ব্যথার থেকে, হাঁটুর ব্যথার থেকে শুরু করে বিদেশে চলে যান, যাওয়ার জন্য ঝগড়া করেন, না যেতে দিলে ক্ষুব্ধ হন, এবং যাওয়ার সময় বলে যান উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। অর্থাৎ উনি এই যে 53-54 বছরের যে শাসন, তার কোনো না কোনো একটা অংশে তিনি শাসন করেছেন, তারপরে বলেন উন্নত চিকিৎসার জন্য আমি বাইরে যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষের যে চিকিৎসা ব্যবস্থা, এটা চাইলে যে সম্ভব না আমি এটা মনে করি না। একটা ব্যক্তিগত ভাবে আমি একেবারে নাম ধরে বলি, ধরেন যে ডক্টর শামীম সাহেবরা, ল্যাবরেড হাসপাতাল, তারা যদি কয়েকজন মানুষ মিলে, উদ্যোক্তা মিলে
এই ধরনের একটা স্বাস্থ্য পরিষেবা তারা যদি তৈরি করতে পারেন, তাহলে একটা রাষ্ট্র তার অনেকগুলো অপরচুনিটি আছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য আছে। সে কেন একটা দেশে একটা ভালো হাসপাতাল করতে পারে না? আমি যেটা মনে করি, শুধুমাত্র আন্তরিকতার অভাব, এবং আমাদের এখানে রিসোর্সের কোনো ঘাটতি আপনি পাবেন না। রিসোর্সের কোনো ঘাটতি নেই, ঘাটতিটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের ওই যে শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেলের পাশে স্পেশালাইজড যে হাসপাতালটা, আমরা কি এটিকে প্রপারলি ইউজ করতে পারছি না? শুরুটা করলাম কি দিয়ে? যাদেরকে আমরা ট্রেনিং দিতে নিয়ে গেলাম এবং আমরা খরচ করলাম, কোরিয়াও খরচ করলো, তাদের চাকরি ছিল না, তারা কেউ এখানে ইন্টারেস্টেড না, জোর করে নিয়ে গেলাম। তারা কয়েকদিন পরে অবসর নিবে। তারপরে তাদের কয়েকজনকে নিয়ে গেলাম, কেন? তারা টাকা দিয়ে এই টিমে ঢুকেছে কোরিয়ার থেকে ঘুরে আসার জন্য। তো এই যে শুরুটা করলাম, এরপরে কি করলাম? সেখানে ফুড কোর্ট থেকে শুরু করে ওষুধের দোকান, অন্যান্য জায়গাগুলোতে বরাদ্দর ক্ষেত্রে সীমাহীন অনিয়ম করলাম, কিন্তু এইটার জন্য কেউকে জবাবদিহি করতে হলো না। আমি যেটা মনে করি, সরকার যদি মোটামুটি যে অর্থটা বরাদ্দ হয় এর 50-60% যদি প্রপার ইউটিলাইজেশন হতো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চেহারা পাল্টে যেত। এবং আমাদের এই স্বাস্থ্যক্ষেত্রের যে বেহাল দশার কারণে আমাদের এখানে প্রতি বছর, এটা গত 2 বছর আগের একটা গবেষণা, যে প্রতি বছর 63 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায় স্বাস্থ্য সেবায় অস্বাভাবিক অর্থ বিনিয়োগের কারণে। এবং এখানে যে অর্থটা আমরা খরচ করি, শতকরা 73% টাকা আমাকে ব্যক্তিগতভাবে পরিশোধ করতে হয়, বাকি টাকাটা সরকারের জায়গা থেকে। কিন্তু সরকারের যে বিনিয়োগটা, যে বাজেটটা, এই বাজেটটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত, এবং পুরোটার দরকার নেই, একটা অংশ, অনেকেই বলে যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়, আপনারা শুধু স্বাস্থ্যর কথা বলেন, কারণ এটা একটা বেসিক জায়গা। এবং আমাদের অ্যাপ্রোচের জায়গায় একটা ভুল আছে, কি জানেন? আমরা স্বাস্থ্য বলতে কেবলমাত্র ওই যে চিকিৎসা দেওয়া, ওষুধ, নার্স, অপারেশন বুঝি। আপনি ঢাকা শহরে এই যে বায়ু দূষণ, এটা স্বাস্থ্য খাতে হ্যাজার্ড তৈরি করছে না? মানসিক স্বাস্থ্যটাও তো তৈরি করছে না? আমি কখনো ঢাকায় ফুটপথ দিয়ে হাঁটাটাকে আমি স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে আনি না, দায়িত্বের মধ্যে মনে না, দায়িত্বের মধ্যে আমি মনে করি। বরঞ্চ আপনি যে জিজ্ঞেস করেন অন্যকে, ভাই এটা কেন করছেন, পরে আপনাকে বললো আপনার সমস্যা কি। একটা গ্যাস্ট্রিকের খুব নামকরা একটা ওষুধ সবাই জানে, সার্জেল, গত বছর 1000 কোটি টাকার ওষুধ বিক্রি করেছে, গ্যাসের ওষুধ। এই ওষুধটা বৃদ্ধির কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের ফুড, এই যে আমরা যে খাবারটা খাচ্ছি, বিষাক্ত খাবার। সুতরাং আপনি কি শুধুমাত্র এই ওষুধটাকে ডোজ বাড়িয়ে দেবেন? আপনি কি শুধুমাত্র এই রোগীটাকে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করবেন? যে সমস্ত কারণে অসুস্থ আমরা হই, এই জায়গাটা নিয়ে আপনি কি কখনো ভাবেন? আমাদের এখানে যোগ ব্যায়াম, আমাদের এখানে যে শারীরিক যে এক্সারসাইজগুলো আছে, আমাদের এই যে নির্মল বাতাস, আমাদের এখানে পানির সমস্যা, এই জায়গাগুলো কি কখনো আমরা অ্যাড্রেস করি? আমি মনে করি যে স্বাস্থ্যটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ জায়গা, আপনাকে কম্প্রিহেন্সিভলি এটাকে অ্যাড্রেসটা করতে হবে। আপনি তো স্বপ্নের কথা বললেন, এই স্বপ্নটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে সেটাই প্রশ্ন। আমরা একটু বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলি। আজকে 40 দেশের উদ্যোক্তারা এখন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন শুরু হবে আজকে, এটা তো একটা আশা জাগানো। হ্যাঁ, অবশ্যই আশা জাগানোর একটা জায়গা, এবং বাংলাদেশের ডাকে এতগুলো দেশ এসেছে এবং বড় বড় কয়েকটা কোম্পানিও এসেছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু আপনাকে ভালোবেসে আসে না, আপনাকে দেখতে সুন্দর, আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেই কারণে। কেন আসে? এরা আসে মূলত মুনাফার জন্য। সুতরাং আপনি তাকে মুনাফা নিশ্চিত করার জন্য যে এনভায়রনমেন্টটা এনশিওর করতে পারছেন কিনা, এবং সেই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, এবং আমাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য খুব চমৎকার একটা জায়গা। কেন? আপনার এখানে যে হিউম্যান রিসোর্স খুব অল্প পয়সায়, আমাদের যে পোশাক কারখানার মালিক, পোশাক ব্যবসায়ীরা যে আসে, কেন আসে? আসে হচ্ছে এখান থেকে 3টা কারণ। এক হচ্ছে প্রপার টাইমে তারা সাপ্লাইটা দেয়। আপনি পৃথিবীর অন্যান্য জায়গায় আপনি এখানে দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাস্তায় প্রথম যে প্রাণীটি দেখবেন সেটি হচ্ছে পোশাক শ্রমিক, ভোরবেলা ঘুম থেকে উঠে, এবং সবশেষে যারা ঘরে যায় তারা হচ্ছে পোশাক শ্রমিক। চমৎকার কথা, সারা রাত, খুব গুরুত্বপূর্ণ কথা, সারা সারা রাত তাদেরকে আপনি কারখানায় কম পয়সায় কাজ করাতে পারবেন। এই ঈদ
আমরা বলছি না যে ও খুব স্বস্তির ঈদ, আরামে বাড়ি গেছি, কম দামে পটল খেয়েছি, সবজির দাম ছিল কম, অনেক কিছু বলি, কিন্তু আমাদের কারো কাছে কি আপনি শুনেছেন যে কয়েক হাজার শ্রমিক তারা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে গেছে, তারা তার সন্তানের জন্য একটা সিবি ট্যাবলেট কিনে নিয়ে যেতে পারে নাই? এই জিনিসটাকে আমাদেরকে কখনো মানে আমাদেরকে স্পর্শ করে? আপনি কোথাও কি শুনেন? কোথাও শুনবেন না। কারণ এই সোসাইটিটাকে, এই ক্লাসটাকে আমি আমার মনে করি না, আমি মনে করি এটা হচ্ছে দায়িত্ব আমাকে ভালো রাখার। তো আমাদের এখান থেকে এই যে পোশাক খাতের একটা বড় কারণ হচ্ছে প্রপার টাইমে আমরা সাপ্লাইটা দিই, কোয়ালিটিটা আমরা এনশিওর করি এবং প্রাইসটা হচ্ছে কম অন্যান্য জায়গার তুলনায়। তো এই যে অপরচুনিটিটা আমার এখানে আছে, এটাকে যদি আপনার এই যে বিনিয়োগকারী যারা আসছেন আগ্রহী, তাদেরকে আপনি আরো আগ্রহী করে তুলতে পারবেন। আপনার এখানকার পরিবেশটা যদি আপনি সাস্টেনেবল করতে পারেন, তারা যখন পত্রিকায় এসে দেখবে অমুক জায়গায় 3টা খুন, তমুক জায়গায় 5টা খুন, আইন শৃঙ্খলা ভালো না, রাত 8টার মধ্যে মানুষকে বাসার জন্য যাওয়ার জন্য ছোটাছুটি করতে হয়, আপনার ইন্টারন্যাশনাল কানেকশন ইমেজ যাই হোক না কেন, এখন বোধহয় রাত 8টার মধ্যে যেতে হয় না, অনেক জায়গায় যেতে হয়। আচ্ছা আচ্ছা, উত্তরায় দেখলেন না গতকালকে প্রকাশ্যে রাস্তার উপরে। অনেক ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে গাজার কথা তো আর বলার অপেক্ষা রাখে না, যে কি অমানসিক মানবিক বিপর্যয় হচ্ছে। পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম যতগুলো ঘটনা তার একটা এখানে ঘটছে, এবং এই যে ঘটনাটা ঘটছে গাজাতে যা হচ্ছে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে হচ্ছে। আমরা কখনো কখনো এই রাজনীতিটাকে ভুলে যাই অথবা ভুলভাবে অ্যাপ্রোচ করি। আপনি দেখবেন ইসরায়েল সে একা কখনোই হাঁটতে পারে না, তাকে কারো না কারো সাহায্যে হাঁটতে হয়। এবং ইসরায়েল এই যে অপরাধটা করে বিশ্বব্যাপী যেখানেই করে না কেন, তার প্রধান সহযোগী হচ্ছে আমেরিকা। আবার জাতিসংঘ, আজকে আপনি দেখেন জাতিসংঘ এখানে এসে রোহিঙ্গা শিশুদের জন্য যতটা কান্নাকাটি করে, গাজার শিশুদের জন্য কান্নাকাটি কেন করে না? এখানে এসে আমার রাস্তায় রাজনৈতিক সহিংসতা নিয়ে সে যতটা উদ্বেগ প্রকাশ করে এবং মানবতা বিরোধী অপরাধ মনে করে, সে ইসরায়েলের এই যে হত্যাযজ্ঞকে কেন অপরাধ মনে করে না? ওয়াইসির যে দেশগুলো তারা কেন এই পর্যায়েও তারা একত্রিত হতে পারে না? অনেক কঠিন। এর পেছনের যে রাজনীতি, আমাদের দেশের মানুষ যেন এই রাজনীতি বোঝে, তবে আমরা চাই গাজায় এই হত্যাযজ্ঞ বন্ধ হোক এবং এর জন্য যারা অপরাধী তাদেরকে আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করা হোক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, গাজায় বিপর্যয়, মানুষের যে এই যে দুর্ভোগ, এই যে প্রাণহানি যেভাবে চলছে, এটি বন্ধ হওয়া উচিত। মানুষের জন্যই তো পৃথিবী। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।